নবম শ্রেণী জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায়। আজ একটা ছোট্ট ক্লাস তোমাদের উপহার দেব, আশা করি অবশ্যই ভালো লাগবে। চলো, এই প্রথম চ্যাপ্টারে কিসের আলোচনা? জীবন ও তার বৈচিত্র্য। অবশ্যই, তাহলে জীবন কাকে বলে আমাদের জানতে হবে। এই জীবন কাকে বলে এই জানার যে সিস্টেম, তা খুব সহজে এই যে জীবনের বৈশিষ্ট্যগুলো আছে, আমি যে বইটা পড়াশোনা করাচ্ছি সেই বইটার কথা বলছি। অনেক বইয়ে অন্য সংজ্ঞা আছে, অন্য লেখকের বইয়ে, আর আমি যে বইটা পড়াচ্ছি সেই বইটা আমি তোমাদের টপিক দিয়ে মনে রাখিয়ে দেবো। কী করে মনে রাখবে সেই কৌশলগুলো তোমাদের একটা একটা করে দিয়ে যাব। দেখো, এই ছোট্ট সংজ্ঞাটা একটু মনে রাখতে হবে যে যে জৈবানিক কাজ, যেমন বিপাক, পুষ্টি, জেনেটিক বস্তু জনন সম্পন্ন করা ক্ষমতাকে, যোগ্যতাকে জীবন বলে। আবার আরেকজন বলেছেন জীবন হলো বিপাক, প্রজনন, বিবর্তন সম্পন্নকারী এক প্রকার সুসংগঠিত জিনগত একক। তোমরা প্রথমটাই লিখবে। এই পুষ্টি, বৃদ্ধি, ছন্দবদ্ধতা, এই যে বিভিন্ন জীবের যে বৈশিষ্ট্য, এটা কি বলছে আর কি, যে বিভিন্ন জৈবানিক কাজ, যেমন পুষ্টি, বিপাক, তোমরা এছাড়াও বলতে পারো উত্তেজিতা, ছন্দবদ্ধতা, এগুলো বললো। কিন্তু এটা খুব লাস্টে জেনেটিক বস্তু জনন সম্পন্ন করার ক্ষমতা বা যোগ্যতাকে জীবন বলে। এই জীবনের বৈশিষ্ট্য যে অনেকগুলো পয়েন্ট আছে, কি করে মনে রাখবে? আমি একটা ছোট্ট কথা বলে দিই, তোমরা যদি মনে রাখতে পারো হয়ে যাবে। ক্লাস 8-এ তোমরা অপু গল্পটা পড়েছিলে। অপুর জীবনটা খুব ভালো। তা সে অপুর ছবি ওপরে, যদি এটা মনে রাখতে পারো, বা ওপরে অপুর ছবি, যেভাবে মনে রাখবে সেভাবে হবে। আমি একটু লিখি। অপুর অপয়সু অপুর ছবি ওপরে, মানে ওপরে অপুর ছবি দেওয়া হয়েছে। এইখানটা এই রটা একটুখানি বাদ যাবে। চলো আমরা দেখি অটা কি হবে। অটা হবে অভিযোজন বা অভিব্যক্তি। পরের পাতায় আছে পয়েন্ট, আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আছে অভিযোজন আছে। পুটা কি হবে? পুষ্টি। রটা তো বাতিল হবে বললাম। ছটা কি হবে? ছন্দবদ্ধতা। বিটা কি হবে? বিপাক। হসটা কি হবে? উত্তেজিতা। পটা আসবে এর পরের পাতায়, পেয়ে যাব পরিব্যক্তি। আর এই রেটা আসবে রেচন। তাই 2, 5, 6, 7টা পয়েন্ট তোমাদের মনে করিয়ে দিলাম। শুধু মনে রাখবে ওপরে অপুর ছবি। বেশ, এইবার আমাদের একটুখানি জেনে নিতে হবে যে বিপাকটাই আমাদের কিন্তু ভালো রকম প্রশ্নটা শেখার। আমি তোমাদের ওয়েবসাইটে প্রশ্নগুলো দিয়ে দেবো, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে প্রশ্নগুলো পেয়ে যাবে। এবং এই বইয়ের যে অনুশীলনী আছে সেই অনুশীলনী প্রশ্নগুলো দুটোই আমি লিঙ্ক দিয়ে দেবো। একটা আমাদের নিজস্ব প্রশ্ন, একটা যিনি লিখেছেন স্যার তাদের যে প্রশ্ন, সেই উত্তরগুলো। চলো, এখন বিপাক নিয়ে আমাদের জানতে হবে। বিপাক হচ্ছে যে শুষ্ক ওজন বিপাক ক্রিয়ার ফলে বৃদ্ধি পায়, কখনো কখনো হ্রাস পায়। যখন শ্বসন হয়, অর্থাৎ খাদ্য বস্তুটা জারিত হয়ে শক্তি উৎপন্ন করে, তখন কিন্তু শুষ্ক ওজনটা হ্রাস হয়ে যায়। আর যখন সালোক সংশ্লেষ হয় তখন কিন্তু ওজন বৃদ্ধি হয়, অর্থাৎ খাদ্য জমা রাখে। তাহলে একবার শুষ্ক ওজন বৃদ্ধি হয়, একবার হ্রাস হয়। যেবার বৃদ্ধি হয় সেটাকে বলা হয় উপচিতি, আর যখন হ্রাস হয় তখন হয় অপচিতি। অপটা তো খুব খারাপ, অপবাদ, অপমান,
অপটা খুব যেন একটু খারাপ, সে নিচের দিকে নেমে যায়, মানে সেই জন্য হেরাসটা হয়ে যাচ্ছে। হেরাস হওয়া মানে কিন্তু অপসুর, অনুসুর, আমরা তো অনেক দেখেছি। তাহলে শুষ্ক ওজন হ্রাস হওয়াটা হচ্ছে অপচিতি, আর শুষ্ক ওজন বৃদ্ধি হওয়াটা হচ্ছে উপচিতি। কখন বৃদ্ধি হয়? যখন শ্বসন, যখন সালোক সংশ্লেষ হয়। আর কখন হ্রাস হয়? যখন শ্বসন হয়। আর ছন্দবদ্ধতা, অর্থাৎ মানে হৃৎপিণ্ডটা যে এক ছন্দে চলছে সেটা একটু মনে রাখতে হবে। আর উত্তেজিতা, এই লজ্জাবতী গাছের পাতাকে ছুঁয়ে দিলে যে চলন ঘটে সেটা উত্তেজিতা। আর পুটা তো পুষ্টি, আমরা জানি, খাদ্য যেটা বৃদ্ধি হওয়া। আর এই যে তোমাদের চলন আর গমন, এই চলন আর গমনটা খুব ইম্পর্টেন্ট। তাহলে এইখানটাতে আমাদের জানতে হবে যে এক জায়গায় দাঁড়িয়ে যখন অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করব, হাত পা নাড়বো শুধু এক জায়গায় দাঁড়িয়ে, যেটাকে আমরা বলবো চলন। উদ্ভিদ চলন করতে পারে। আর যখন স্থান পরিবর্তন হবে তখন হবে গমন। দেখো, উদ্ভিদ এবং প্রাণী উভয়ে কিন্তু চলন ঘটাতে সক্ষম, কিন্তু পারে না দুজন, এক ভলভক্স এবং ক্লাডোমাইনাস। আর গমন করতে পারে না স্পঞ্জ এবং সাগর কুসুম। প্রাণী মাত্রই কিন্তু গমন করতে পারে, স্পঞ্জ এবং সাগর কুসুম এরা গমন করতে পারে না। এই দুটো মনে রাখবে। অবশ্যই তোমাদের প্রশ্নপত্রে দিয়ে দেওয়া হয়েছে, তোমরা প্রশ্নগুলো দেখলেই একটা একটা পেয়ে যাবে। আলোচনাটা শোনার পর প্রশ্নগুলো দেখলে তোমাদের খুব সহজ হয়ে যাবে। আজকে আমি আর একটুখানি আলোচনায় যাব, জীবের সৃষ্টি কীভাবে হয়েছে। চলো আমি একটু ছোট্ট করে বলে দিই, তোমরা সেটাকে ডিসকাস করতে পারো, মনে মনে আরও বড় করতে পারো। শুধু সিস্টেমটা বলে দেবো যে কীভাবে এটা পড়বে। দেখো, এই জীবের সৃষ্টি যখন আলোচনা আসছি, প্রাণের সৃষ্টি, এখানে দুজন বিজ্ঞানী কিন্তু মুখে বলে দিয়েছিল যে এইভাবে প্রাণের সৃষ্টি হয়েছে। কে কে? উপারিন এবং হ্যালডেন। উপারিন 4 অক্ষরে, হ্যালডেনও 4 অক্ষরে। এরা দুজন দুটো বই লিখেছিল। উপারিন লিখেছিল দ্য অরিজিন অফ দ্য লাইফ অন আর্থ, আর হ্যালডেন লিখেছিল র্যাশনালিস্ট অ্যানুয়াল। এরা কিন্তু মতবাদ দিয়েছিল যে এরকম করে প্রাণের সৃষ্টি হয়েছে। প্রমাণ করে দিয়েছিল কিন্তু দুজন, 2 অক্ষরের নাম মিলার আর উডে। 4 অক্ষরে নামটা মনে রাখার জন্য বলছি, হ্যালডেন এবং উপারিন। এরা প্রমাণ করেছিল, মানে মতবাদ দিয়েছিল, এরা প্রমাণ করে দিয়েছিল উডে এবং মিলার। পুরো নামটা দেওয়া আছে, আমি তা বললাম না। উলার মিরে বললেই কিন্তু, মিলার আর উডে বললেই কিন্তু বোঝা যায়। এটা ক্লাস 10-এ একটা মানে চ্যাপ্টারই আলোচনা করা আছে, কীভাবে কৃত্রিম বিদ্যুৎ সৃষ্টি হচ্ছে, তারপর কোয়া সালফেট তৈরি হচ্ছে। আমি সেই কথাটা একবার এখানে আলোচনা করে দেব, দেখে নাও একটুখানি। এই যে প্রথমে বাতাসে কিন্তু অক্সিজেন ছিল না, কিন্তু CO2 ছিল। তাহলে CO2 ছিল কি করে? অক্সিজেন তো O2, অক্সিজেন মুক্ত অবস্থায় ছিল না। এইখানটা ভালো করে দেওয়া আছে, দেখে নেবে। অক্সিজেন কিন্তু মুক্ত অবস্থায় ছিল না। আমি আর একটুখানি আর আলোচনায় যাচ্ছি। দেখো, সি ছিল, এইচ ছিল হাইড্রোজেন এবং নাইট্রোজেন ছিল, ওটা ছিল না, চন উচ্চারণটাও হতো। তাহলে এই কোটা পৃথিবীতে প্রথম ছিল, পৃথিবীতে প্রথম গ্যাসীয় অবস্থা ছিল। ঠিক যখন ঠান্ডা হচ্ছে, এটা ঠান্ডা হওয়ার সময় ঘটনাটা মনে রাখবে। আমার দরকার কিন্তু কোষ, ঠিক মানে মনে রাখতে হবে একটা কোষ আমাদের এখানে ইউক্যারিওট বা প্রোক্যারিওট কোষ চাই, কিন্তু আছে কি CHN। এরা যখন পৃথিবী যখন ঠান্ডা হচ্ছে না, একটু যখন তাপমাত্রাটা কমে আসছে, গ্যাসীয় পিণ্ড থেকে আস্তে আস্তে কঠিন হয়েছে, তরল হয়েছে, তারপর একটু ঠান্ডা হয়ে আসছে, সেই অবস্থায় এরা তখন নিজেদের মধ্যে একটা বন্ধন তৈরি করছিল। আমরা ক্লাস 8-এ দেখেছি C4 H যদি নিই, মিথেন গ্যাস CH4, বিভিন্ন রকম। এরা উভয়ের মধ্যে একটা, যখন শীতল হচ্ছিল তখন কিন্তু এরা বন্ধন নিজেদের মধ্যে একটা যৌগ তৈরি করছিল, জৈব সরল জৈব। দেখো, জৈব এবং অজৈব অণু তৈরি হয়ে গেল।
ঠিক কখন হচ্ছিল বলো তো? যখন পৃথিবী শীতল হচ্ছিল। বেশ, একটা ধাপ এগোলাম। পৃথিবী শীতল হওয়ার পর এইগুলো তৈরি হলো, এইগুলোর মধ্যে আবার এরা নিজেদের বিক্রিয়া ঘটাবে। এখানে CH4 CO2 এরা নিজেদের মধ্যে বিক্রিয়া ঘটাবে। কখন ঘটাবে? যখন বিদ্যুৎ চমকাবে, বিদ্যুৎ শক্তি যখন চমকাবে বা আলট্রা ভায়োলেট রশ্মি যখন নির্গত হবে, তখন এরা নিজেদের মধ্যে আবার কি করবে? একটা মানে যৌগ তৈরি করবে। জৈব অণু তৈরি হবে। কি হবে? শর্করা, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড। তাহলে এরা তৈরি হয়ে দুটো কি হলো? দুটো অ্যাসিড মনে রাখবে, ফ্যাটি অ্যাসিড আর অ্যামাইনো অ্যাসিড। আর যদি পারো শর্করাটা মনে রাখবে। তা এরা কিন্তু তৈরি হলো। কখন তৈরি হলো? যখন বিদ্যুৎ চমকাচ্ছে জোর খুব জোরে, তারপর আলট্রাভায়োলেট রশ্মি নির্গত হচ্ছে, সেই সময় কিন্তু সুযোগটা নিয়ে এরা নিজেদের মধ্যে এই ফ্যাটি অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড তৈরি হলো, শর্করা তৈরি হলো। এখানে ফ্যাটি অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিডটা একটু মনে রাখবে। বেশ, এরপর কি হলো? এরপর পলিমারাইজেশন ঘটল। কীরকম করে ঘটল না, এদের মধ্যে অ্যামাইনো অ্যাসিড, শর্করা, এই নিউক্লিওটাইড এরা থেকে একটা প্রোটিন তৈরি হলো, প্রোটিন পলিস্যাকারাইড তৈরি হলো। পলিমারাইজেশন ঘটলো, মানে উভয়ের মধ্যে পলিমারাইজেশন কখন ঘটবে সেটা জেনে নাও। দেখো, যখন এখানে কি দেখেছিলাম, যখন পৃথিবীটা একটু শীতল হচ্ছিল, এরা যখন আবার বিদ্যুৎ চমকাচ্ছিল, এরা এসে চলে এলো জলে। তা প্রাণের আবির্ভাব কিন্তু প্রথমে জলে হয়েছিল। এই জলে যখন এলো, তখন এসে উভয়ের মধ্যে, কারণ জলটা তখন একটু গরম ছিল, সমুদ্রের জল তখন আমাদের গরম ছিল, জলে এসে গরম জল আর এরা তখন নিজেদের মধ্যে বিক্রিয়া করছে। কে করছে? শর্করা, ফ্যাটি অ্যাসিড, এরা তখন বিক্রিয়া করে পলিমারাইজেশন করলো, যে প্রোটিন তৈরি হলো। বুঝতে পেরেছো? সুন্দর আলোচনা করা আছে এখানটাতে। শুধু এই জায়গাটাতে লিখতে হতো, এখান থেকে যখন এখানে আসে গরম সমুদ্রের জলে, এটা কি বলছে? তরল স্যুপ। এটা কি বলা হচ্ছে? যে তরল স্যুপ, সমুদ্রের জলে গরম তরল স্যুপ। তাহলে পলিমারাইজেশনটা সমুদ্রের জলে গিয়ে ঘটলো, প্রোটিন তৈরি হলো। দেখো, এই প্রোটিন থেকে বৃহদাকার গরম তরল স্যুপে বৃহদাকার জৈব অণুগুলো আণবিক বল দ্বারা পরস্পরের কাছে এসে কোয়া সালফেট তৈরি করলো। কোয়া সালফেট এই যুক্ত হয়ে বৃহৎ অণুগুলো। তাহলে একটুখানি আমরা বুঝতে পারলাম কোয়া সালফেট একদিকে তৈরি হয়ে গেল, ঠিক এই জায়গাটা এসে এরা নিজেদের মধ্যে একটা কোয়া সালফেট তৈরি করলো। আমরা একটু পয়েন্ট দিলাম। আর নিউক্লিক অ্যাসিড, যেটা আমাদের প্রোটিনবিহীন RNA, দেখো পলিনিউক্লিওটাইডস থেকে নিউক্লিক অ্যাসিড তৈরি হলো। তাহলে এখানে ফ্যাটি অ্যাসিড ছিল, অ্যামাইনো অ্যাসিড ছিল, পলিমারাইজেশন ছিল, তো প্রোটিন তৈরি হয়েছিল। এইগুলো যখন বিক্রিয়া করলো, বিক্রিয়া করে কি করেছিল? প্রোটিন পলিস্যাকারাইড, মানে জলে গিয়ে ঘটনাটা ঘটিয়েছিল, পলিনিউক্লিওটাইড দিয়ে। এইগুলো তখন একটা বৃহৎ যে একটা অণু হলো, সেই অণুগুলো কিন্তু এখানে একটা কোয়া সালফেট তৈরি হলো। আর পলিনিউক্লিওটাইড থেকে তৈরি হলো নিউক্লিও অ্যাসিড। এই নিউক্লিক অ্যাসিডের মধ্যে প্রথমে ছিল RNA, ডিএনএটা আসেনি। বুঝতে পেরেছো? তা প্রথমে রাইবো নিউক্লিক অ্যাসিড সৃষ্টি হয়েছিল। ফলে প্রোটিনবিহীন RNA কে বলা হয় নগ্ন জিন। প্রোটিন কিন্তু RNA এর মধ্যে ছিল না, এটাকে নগ্ন জিন ছিল বলা হয়। দিয়ে কি হলো? ওই RNA পরে ডিএনএ জেনেটিক বস্তু হয়েছিল। এবার সমুদ্রের জলের মধ্যে তাপমাত্রা যখন কমতে লাগলো, তখন সাইটোপ্লাজম কলিয়ের বস্তু থেকে এলো, এবং এই সাইটোপ্লাজম, নগ্ন জিন, এটা কিন্তু শক্তি উৎপন্ন সক্ষম হলো। যে প্রথম হলো আদি কোষ, তারপরে হলো মানে আদর্শ কোষ, অর্থাৎ এক কোষ বহু কোষী। আমি তোমাদের একটা ছোট্ট আলোচনার মধ্যে দিলাম, বুঝে হওয়ার চেষ্টা করলাম কীভাবে এটা হয়েছে। প্রোটো সেল তৈরি হয়েছিল একবার। এই প্রাথমিক সেল বা প্রথম কোষটা কী করে হয়েছিল, এখানটা আবার দেখে নাও।
এই কলয়ের বস্তু সাইটোপ্লাজম হয়েছিল, এখানেই প্রাথমিক কোষটা হবে আমাদের। হ্যাঁ, এই দেখো নিউক্লিয় প্রোটিনযুক্ত কোয়া সার্ভেট। তো নিউক্লিয় প্রোটিনযুক্ত কোয়া সার্ভেটকে বলা হয়েছিল প্রাথমিক কেস। তাহলে কোয়া সার্ভেট তো আগে তৈরি হয়ে গেল, পলিমারাইজেশন হওয়ার পর থেকে যেগুলো তৈরি হলো প্রোটিন এগুলো, তা সেখান থেকে কোয়া সার্ভেট বর্গীয়জন তৈরি হলো, এই প্রোটিনযুক্ত হয়ে গেল, যেই নিউক্লিয় প্রোটিনযুক্ত, তখন কিন্তু এটা প্রাথমিক সেল হয়ে গেল। এই প্রাথমিক সেল, এই সাইটোপ্লাজম, এরা গিয়ে একটা কোষ তৈরি করলো। এখানে কোষ এসে শেষ হলো। পরবর্তী ভিডিও দ্বিতীয় পার্ট অবশ্যই লক্ষ্য রাখো, আবার তোমাদের কিছু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর বইটা তোমরা এরপরে একটু পড়ে নেবে, আরও বাড়তি কিছু জানতে পারবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে।